পুজোর পদধ্বনি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার সঙ্গে রয়েছেন আমার সহযোগী বরিষ্ঠ সাংবাদিক রাহুল গুপ্ত। আমরা কলকাতার দুর্গাপুজো নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন আরজিকর কাণ্ডের জেরে কলকাতার পুজোর রেশ খানিকটা কেটে গিয়েছিল, কিন্তু আবার তা ফিরে এসছে। যদিও টিপটিপে বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে পুজো খানিকটা মার খাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও পুজোর উদ্যোক্তারা কিন্তু কোমর বেঁধে নেমে পড়েছেন এই পুজোকে সার্থক করার জন্যে। আজকেই ধনুধান্য অডিটোরিয়ামে বৈঠক ছিল দুর্গাপুজোর উদ্যোক্তাদের সঙ্গে কলকাতা পুলিশের। সেই বৈঠকে কিছু আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যে দুর্গাপুজো নাকি আক্রান্ত হতে পারে। চেতলা অগ্রণী এবং সুরুচি সঙ্গত পক্ষ থেকে বিশেষভাবে এই অভিযোগ করা হয়েছে যে এবারের পুজো আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে নাকি আক্রান্ত হতে পারে। রাহুল, এরকম কোনো সম্ভাবনার কথা ভাবা যাচ্ছে? একদম তাই জয়ন্ত দাস, যে কথা আজ ধনধান্য অডিটোরিয়ামে যে বিশেষ বৈঠক হয়েছে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে বৈঠক হয়েছে। কলকাতা পুলিশের কাছে এইবারের দুর্গাপুজো সত্যি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ এই কারণে আজকের বৈঠকের আগে, যখন এর আগে 2-3 দিন আগে যখন এই বৈঠক হবে, একটা আলাপ আলোচনা চলেছে, তখনই যারা মূলত তারকাদের, মানে আমি তারকা বলতে মন্ত্রীদের পুজো কিংবা মেয়র পরিষদদের পুজো, যে কথা আপনি একদম সরাসরি বললেন, একদিকে সুরুচি সংঘ, একদিকে চেতলা অগ্রণী, এই দুই পুজোকে যদি দক্ষিণ কলকাতা ধরা হয় তাহলে এই দুই পুজো কোড আনকোড মন্ত্রীর পুজো এবং কলকাতার মহানাগরিকের পুজো। যারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন, সেই প্রতিবাদের রেশ কোথাও এই পুজো মণ্ডপের প্রবেশস্থলে কিংবা পুজো মণ্ডপের সারাউন্ডিংস আশপাশে কিন্তু এই প্রতিবাদের রেশ পড়তে পারে, এরকম আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যার ফলে যে পুজোগুলো কোড আনকোড মন্ত্রীদের পুজো কিংবা যে পুজো কলকাতা মহানগরিকের পুজো, চেতলা অগ্রণীর কথা বললেন, যেখানে প্রচুর মানুষের ভিড় হয়, দক্ষিণ কলকাতার মানে একদম রাস্তার ওপর পুজো, সেখানে কিন্তু পুলিশি নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত বেশি থাকবে। এবং আজকে ধনধান্য অডিটোরিয়ামে যে বৈঠক হয়েছে, কলকাতার পুলিশ কমিশনার, ওসি, এসি এবং ডিসি সম্পন্ন যে সমস্ত পুলিশ আধিকারিকরা ছিলেন তাদের নিয়ে বৈঠক হয়েছে। অন্যান্য পুজো উদ্যোক্তারাও ছিলেন, কিন্তু মেনলি বড় পুজো, রাস্তার ওপর পুজো, যে পুজো মন্ত্রীর পুজো কিংবা যে পুজো মেয়রের পুজো, সেই পুজোতে কিন্তু যারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছিল, সেই আরজিকর কাণ্ডের প্রতিবাদের রেশ কিন্তু পড়তে পারে, যার ফলে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কিন্তু এইবার মানে আঁটোসাঁটো থাকছে এই ধরনের পুজোর ক্ষেত্রে। এবং এর পাশাপাশি এই ধরনের কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই জন্য সকাল থেকে রাত থেকে দুপুর এবং মানে স্লটে ভাগ করে দেওয়া। একদমই তাই, আমরা শুনতে পেলাম সেই কথাটা। এবং সব থেকে বড় কথা যে 8ই আগস্ট এবং 9ই আগস্টের সন্ধিক্ষণে আরজিকর কাণ্ডে যে ঘটনাটি ঘটেছে, আরজিকর হাসপাতালে এক তরুণী ধর্ষিতা হয়েছেন চিকিৎসক, সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কিন্তু সেই নিন্দনীয় ঘটনার জেরে কলকাতা শহর জুড়ে আমরা দেখেছি উই ওয়ান্ট জাস্টিস ধ্বনি তুলে প্রতিবাদের ঝড়। সেই প্রতিবাদের ঝড় এবার দুর্গাপুজোতেও পড়বে কিনা তাই নিয়ে কিন্তু আশঙ্কা ছিল। কিন্তু আমার একটা কোথাও মনে হচ্ছে যে বাঙালি বোধহয় আবার দুর্গাপুজোতেই ফিরে এসছে, কারণ গত কয়েকদিনের যে মার্কেটগুলোতে ভিড়, গত কয়েকদিনের যে কেনাকাটার অবস্থা, তাই দেখে মনে হচ্ছে যে বাঙালি যেন আবার সেই উৎসবের মেজাজে ফিরে এসছে। একদম তাই, একদম ঠিক জায়গায়। তার কারণ আমরাও পুজোর পদধ্বনি করতে গিয়ে আমরা যখন বিভিন্ন ছোট বড় মেজো যে কটা পুজো মণ্ডপেই যাচ্ছি না কেন, পুজো উদ্যোক্তারা তারা কিন্তু ইতিমধ্যেই তারা একদম শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। একদিকে যেমন নিম্নচাপের একটা চাপ আছে, বৃষ্টি চলছে, তার মধ্যে কিন্তু পুজোর কাজও চলছে। এর পাশাপাশি আমি মার্কেটিংয়ের কথা যদি আসি, মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে কোড আনকোড গড়িয়াহাট মার্কেট, নিউ মার্কেট, এই জায়গায় এখনও হয়তো সেইভাবে মার্কেট জমে উঠতে না পারলেও কিন্তু ধীরে ধীরে সবাই কিন্তু একটা পুজোর সাথে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। অ্যাসোসিয়েশন একটা হিসেব দিয়েছিল কয়েক বছর আগে, তারা বলেছিল 42,000 কোটি টাকা কলকাতা দুর্গাপুজোর সঙ্গে ইনভলভ, কিন্তু এবার সেই সংখ্যাটা বেড়ে গেছে, 70,000 কোটি টাকার মতো ইনভলভ রয়েছে দুর্গাপুজোর সঙ্গে। একদমই তাই, একদম তাই। এবং আমরা যখন পুজোর পদধ্বনি শুরু করেছিলাম তখন আমরা এই বাংলার পাস স্টুডিওতে বসে আমরা যারা পুজো উদ্যোক্তারা, যারা পুজো লাভার্স, তাদের নিয়ে আমাদের সম্ভবত প্রথম পর্ব ছিল, এবং তারাও বলেছিলেন যে পুজো কি হতে পারে, পুজোকে নিয়ে কিভাবে তারা এগোচ্ছেন। সুতরাং একটা বিষয় যে পুজো হয়তো সেইবারের মতো, গতবারের মতো হয়তো এখনও জমে উঠতে না পারলেও ধীরে ধীরে কিন্তু বাঙালি পুজোর আনন্দে গা ভাসাচ্ছে। এটা ঠিক যে একটা ঘটনা ঘটে যাওয়া, সেই ঘটনার সবাই তার বিচার চাইছে। এবং প্রসঙ্গত জানিয়ে রাখতে চাইব, মহালয়ার দিন সকাল দখলের কিন্তু একটা কর্মসূচি শোনা যাচ্ছে। মহালয়ার দিন যখন দেবীপক্ষের শুভ সূচনা হবে, সকাল দখলের যেরকম রাত দখলের কর্মসূচি ছিল, সকাল দখলের কিন্তু একটা কর্মসূচি আছে। সুতরাং এইবার পুলিশের কাছে, কলকাতা পুলিশের কাছে এইবারের পুজো একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জ হতে চলেছে। কেন নিরাপত্তা ব্যবস্থা জানেন যে প্রতিবারই ট্রাফিক কন্ট্রোলিং থেকে শুরু করে নিরাপত্তা
ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো থাকে, এবার পুজোর ক্ষেত্রে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা জানি যে কলকাতার নতুন পুলিশ কমিশনার এসেছেন মনোজ ভার্মা, তিনি বিনীত গোয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন এবং তার কাছে বড় চ্যালেঞ্জ এবারের পুজোয় শান্ত শৃঙ্খলা বজায় রাখা। যে কথা রাহুল বলল যে মহালয়ার সকালে সকাল দখলের একটা অভিযান হলেও হতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। কিন্তু আজকে ধনধান্য অডিটোরিয়ামে সুস্পষ্টভাবে সুরুচি সংঘ এবং চেতলা অগ্রণীর পক্ষ থেকে বলা হয় যে তাদের কাছে খবর রয়েছে, যে আগাম খবর রয়েছে যে তাদের প্যান্ডেল নাকি আক্রান্ত হতে পারে, অথবা তারা যখন পুজোর আনন্দে মাতবেন সেই সময় উই ওয়ান্ট জাস্টিসের ধ্বনি তুলে সেখানে যেতে পারে মানুষজন। মনে রাখতে হবে দক্ষিণ কলকাতায় মেয়র পরিষদ দেবাশিস কুমারের পুজো রয়েছে ত্রিধারা সম্মিলনী, এবং রাজডাঙ্গা নবোদয় সংঘ সেখানেও রয়েছে সুশান্ত ঘোষের পুজো, যিনি একটি বড় কমিটির চেয়ারম্যান। সব কিছু মিলে এবারের পুজোয় কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিরোধী পক্ষের একটা শোডাউনের আশঙ্কা করা হচ্ছে। একদম একদম ঠিক কথা। আমি নিয়ালিপুরের কথা যদি বলি, একটুখানি জিওগ্রাফিক্যাল ব্যাপারটা যদি তুলে ধরা হয়, তাহলে নিয়ালিপুর সুরুচি সংঘ, বেহালা থেকে যারা নিয়ালিপুর হয়ে যারা চেতলার দিকে যান, নিয়ালিপুর সুরুচি সংঘ এমন একটা জায়গায় পুজো হয় যেখানে কিন্তু প্রচুর দর্শনার্থীর সমাগম হয়, এবং তারপরে দুর্গাপুর ব্রিজ পেরিয়ে তারা সরাসরি চলে যান চেতলা অগ্রণীর দিকে। তারপরে আরেকটু সোজা এগিয়ে তারা রাসবিহারী ক্রস করে, তারা দেশপ্রিয় পার্ক ক্রস করে তারা ত্রিধারা সম্মিলনী, যে কথা আপনি বলছিলেন, মেয়র পরিষদের পুজো, দেবাশিস কুমারের পুজো, এবং তারপরে আরও গড়িয়াহাট ক্রস করে বালিগঞ্জ ক্রস করে সুশান্ত ঘোষের পুজো, রাজডাঙ্গা নবোদয় সংঘ। এই 4টি পুজোর যেটা ধরা হচ্ছে, এবং মূলত সব পুজোতেই কোথাও না কোথাও পৌরপিতারা জড়িয়ে থাকেন, মেয়র পরিষদরা জড়িয়ে থাকেন, কিন্তু 4টি পুজো যেহেতু হার্ট অফ ক্যালকাটার একেবারে দক্ষিণ কলকাতার সঙ্গে জড়িয়ে আছে, এই পুজো কিন্তু একটা টার্গেট করা হলেও হতে পারে। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটাই বিষয়, আজকের অনুষ্ঠান থেকে একটাই বিষয়, যারা আপনারা প্রতিবাদ করছেন, যারা প্রতিধ্বনি তুলছেন যে অভয়ার কাণ্ডের বিচার চাই, তাদের উদ্দেশ্যে একটাই বলা, পুজো একটা সম্পূর্ণ আলাদা ঘটনা, এবং সেই ঘটনাকে মাথায় রেখে, তার কারণ মাথায় রাখবেন পুজো মানে শুধু আনন্দ নয়, পুজো মানে কয়েক হাজার কোটি টাকার একটা লেনদেন হয়, এবং অনুসারী শিল্প, মানে একটা পুজো মানে তার ডেকোরেশন, পুজো মানে মেলা, পুজো মানে খাওয়া দাওয়া, সবগুলো কিন্তু এই 5 দিনকে কেন্দ্র করে কিন্তু বসে। সুতরাং আপনারা যদি এই প্রতিবাদে সামিল হন, অবশ্যই আপনারা প্রতিবাদ করতেই পারেন। প্রতিবাদের অনেকগুলো ভাষা রয়েছে, সেটা একটা ডিজিটাল মাধ্যমও থাকতে পারে, ইউটিউব ফেসবুকও এখন প্রতিবাদের ভাষা হয়ে গেছে। কিন্তু এর পাশাপাশি যখন আপনারা কোনো পুজো মণ্ডপে প্রতিবাদ করতে যাচ্ছেন, তখন কিন্তু ওই মানুষগুলোর পেটে কিন্তু কোথাও একটা লাথি মারা হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে নির্ভয়া যে ঘটনা দিল্লিতে হয়েছিল, এবং তার রেস্ট টেনে যে অভয়া বা তিলোত্তমা, যে নামেই ডাকি না কেন, বিষয়টি হচ্ছে যে তার বিচার সবাই চায়। উই ওয়ান্ট জাস্টিসের সঙ্গে ধ্বনি মিলিয়ে বাংলার পালস টিভিও বলবে যে মেয়েটি যে ধর্ষিত হয়েছিল সেই ধর্ষণের অপরাধীদের শাস্তি হোক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পুজোটাকে আপনারা বাদ রাখুন এই কারণে যে পুজোই বাঙালির সেরা উৎসব। সব খেলার সেরা বাঙালির যেমন ফুটবল, তেমন সব সেরা উৎসবের বাঙালির তেমন দুর্গাপুজো। সুতরাং এই দুর্গাপুজোটা যদি বাদ রাখেন তাহলে সেটা সব দিক থেকে শ্রেয় হবে। তবে আমার একটা জিনিস আশঙ্কা হচ্ছে রাহুল, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে কদিন বাদেই নামবেন, মহলার পর থেকেই নামবেন। তিনি যখন নামবেন সেই সময় তিনি পথে নামলে কি কোনো রকম প্রতিবাদের ঢেউ আছড়ে পড়তে পারে মনে করা হচ্ছে? এটা ইতিমধ্যেই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়তে পারে কিনা। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বন্যা কবলিত এলাকায় গেছেন, মানে হুগলির বিস্তীর্ণ অঞ্চলে গেছেন, সাধারণ মানুষ কিন্তু তার অত্যন্ত কাছে চলে আসছে। আমি একটা ছোট্ট ঘটনার কথা বলতে চাইব। তিনি যখন ডানকুনি দিয়ে তার কনভয় পাস করে তিনি কলকাতার দিকে আসছিলেন, আমি যদি ভুল না বলি গত পরশুর ঘটনা, ডানকুনি অঞ্চলের কোনো এক কাউন্সিলর তিনি কিন্তু সেই ডানকুনি টোল প্লাজার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কাছাকাছি চলে যান একটা খাম দেওয়ার জন্য। খামে কেউ ছিল জানে না, মমতা বন্দ্যোপাধ্যায় ওটা না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে যে কনভয় ছিল সেই পুলিশের হাতে দেয়। প্রসঙ্গতটা এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি যদি কোনো মানুষ পৌঁছে যান, আফটারঅল তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা মাথায় রাখতে হবে, তিনি যে রাজনৈতিক দলেরই হোক না কেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফিজিক্যালি যখন তিনি যাবেন সব জায়গায়, সেটা বেহালা হোক, দক্ষিণ কলকাতা হোক, উত্তর কলকাতা হোক, যেখানেই হোক, সাধারণ মানুষ যদি খুব তার কাছাকাছি চলে যায়, এবং সাধারণ মানুষ, তার কারণ যেহেতু মুখ্যমন্ত্রী, তার একটা নিরাপত্তার বলয় বেষ্টনী থাকে, কিন্তু পুজোর সময় মানুষের আবেগ আনন্দ কোথাও কিন্তু বাঁধ ভাঙা হয়ে যায়। এবং মুখ্যমন্ত্রী নিজে কিন্তু মানুষের সঙ্গে মিলে যান। একদম তাই, মুখ্যমন্ত্রী নিজেও তিনি মানুষের সঙ্গে মিলে যান। আমরা অনেক সময় দেখেছি যিনি নবান্নের
সভাঘর থেকে তিনি ডিজিটালি তিনি জেলার বিভিন্ন পুজো তিনি উদ্বোধন করেন, সেটা উত্তর 24 পরগনা পুজো হতে পারে, উত্তর কলকাতার পুজো হতে পারে। এখন সেটা সবটাই রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গতি প্রকৃতি ঠিক করা হবে। তবে এটা একটা আশঙ্কা থেকে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় যাবে, তার কারণ এই আন্দোলনের মধ্যে কিন্তু কোথাও আপনারা মানবেন কি না মানবেন জানি না, কোথাও কিন্তু একটা রাজনৈতিক রং লেগে গেছে। এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না যে তিলোত্তমা অথবা অভয়া, যে নামেই ডাকি না কেন, আবার বলছি যে একটা রাজনীতির রং লেগেছে, রাজনীতির প্রলেপ পড়েছে। নইলে তৃণমূল কংগ্রেস বনাম বিরোধী পক্ষ এই দুর্গাপুজোতে অন্ততপক্ষে হতো না। দুর্গাপুজোতে গোটা দুর্গাপুজো জুড়ে যদি এই জিনিসটা বজায় থাকে তাহলে তা যে খুব স্বাস্থ্যকর হবে না রাজ্যের পক্ষে। রাহুলের একটি কথাতে বোঝা গেল যে রুটি রুজির প্রশ্ন রয়েছে, বাঙালি মানুষের রুটি রুজির প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন যাতে মান না খায় সেটা দেখার কর্তব্য সবার রয়েছে। আমাদের আবেদন ওই আন্দোলনকারীদের প্রতি, দুর্গাপুজোটাকে অন্ততপক্ষে রেহাই দিন। আমরা অবশ্য দুর্গাপুজোর যে আবহাওয়া এখন তৈরি হয়েছে রাহুল, গড়িয়াহাটে ভিড়টা কিন্তু জমেছে, হাতিবাগানেও ভিড় জমেছে, আমাদের কাছে খবর এসে পৌঁছেছে, নিউ মার্কেটেও ভিড় হচ্ছে। সুতরাং মানুষ খানিকটা উৎসবমুখী হয়েছে, এটা বোধহয় বললে খুব একটা উত্তক্তি করা হবে না। একদম তাই, তার কারণ ইতিমধ্যে আজকের যা খবর তাতে কিন্তু ট্রাফিক কন্ট্রোল রুম থেকে যা খবর আমাদের কাছে নিয়মিত আসে, সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ কলকাতার আপনি গড়িয়াহাট মার্কেটের কথা বললেন, উত্তর কলকাতার অবশ্যই হাতিবাগান মার্কেটের কথা বললেন, এই জায়গায় কিন্তু ধীরে ধীরে মানুষের কিন্তু সমাগম বাড়ছে। তার কারণ একে মাসের শেষ, অধিকাংশ মানে বেসরকারি বলুন সরকারি বলুন তাদের যে মাস মাইনে সেটাও তারা কিন্তু ঢুকে যাচ্ছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখতে চাইব, এই মাস মাইনের কথা বলতে গিয়ে কর্পোরেশনের প্রত্যেক কর্মীদেরকে, আমি যদি ভুল না বলি, 3,500 করে কিন্তু বোনাস দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র, তিনি কলকাতার মেয়র মহানাগরিক, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং সব কিছু মিলিয়ে মানুষের হাতে একটা যৎসামান্য টাকা আসছে, এবং সেই অর্থটাকে কোথাও কিন্তু মানুষ তার আত্মীয় পরিজন, তার কাছের জনদের তিনি কিন্তু চাইছেন যে তাদেরকে নতুন পোশাক কিনে দেওয়ার জন্য। সুতরাং এই যেটা যাচ্ছে, তাহলে সেখানেও কিন্তু যারা ফুটপাতে বসে যারা প্রতিনিয়ত বিক্রি করেন, কেন ফুটপাতের যারা ব্যবসায়ীরা আছে তাদেরকেও কিন্তু সরানো হচ্ছে না, সেটাও কিন্তু স্থগিত রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে সরকারের এটা একটা গুড পলিসি, ডেফিনেটলি গুড পলিসি, একটা মানবিক দিক। আবার এটাও ঠিক যে অভয়াকাণ্ডের বিচার কিন্তু এই মুহূর্তে হচ্ছে এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বিচার যেমন চলছে তেমন পাশাপাশি আন্দোলনও চলবে। তবে সেই আন্দোলনের পুজোর মধ্যে কোনো দাগ কাটবে কিনা সেটি সহজেই অনুমান করা যাবে না যতক্ষণ না পর্যন্ত পুজো আসছে। তবে আমার কাছে যা খবর রাহুল, গতকাল পর্যন্ত সন্ধ্যে 7:30 পর্যন্ত এই টিপটিপে বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্ট হয়েছে কলকাতায়, তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু বেরিয়েছেন এবং বেরিয়ে তারা কেনাকাটা করছেন। এবং কেনাকাটা, যেটা তুমি বললে যে মানুষের হাতে টাকা এসছে, কেনাকাটা করছেন, তারা পুজোর সময় প্রিয়জনদের হাতে কিছু তুলে দেওয়ার জন্য চেষ্টা করছেন। তো আমার প্রশ্ন যে আরজিকর কাণ্ড অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত গর্হিত, সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না, কিন্তু কলকাতার দুর্গাপুজো কি এর থেকে রেহাই পাওয়া উচিত নয়? 100% কলকাতার দুর্গাপুজো এর থেকে রেহাই পাওয়া উচিত। তার কারণ হচ্ছে কলকাতার দুর্গাপুজো যেখানে ইতিমধ্যেই ইউনেস্কো দ্বারা সমাদৃত, সম্মানিত হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ মানে উৎসবের মধ্যে, বিদেশি বেশ কিছু টুরিস্ট আসছে। একদম বিদেশি বেশ কিছু টুরিস্ট আসছেন। এবং তারপরে আরেকটা বিষয়, কলকাতার দুর্গাপুজো শেষ করে যেটা আমাদের কার্নিভাল হয়, সেখানেও অনেক বিদেশি পর্যটক আসেন শুধু এই কার্নিভালকে দেখার জন্য। সেখানে কলকাতার নাম বিশ্বের দরবারে সমাদৃত হয়। এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ, প্রতিরোধ সবটাই কিন্তু হচ্ছে, এবং সেই সত্যি কথা, আপনাদের প্রতিবাদ হয়েছে বলেই আজকের কিন্তু আইনি ব্যবস্থা হয়তো খুব স্লথ গতিতে চললো, আইনি ব্যবস্থাও কিন্তু খুব দ্রুত গতিতে। ইতিমধ্যে আপনারা জানেন যে তিনজনকে, আমি টালা থানার ওসিকে ধরে বলবো, তিনজনকে এই ঘটনায় কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে টোটালটাই হচ্ছে বিচারাধীন চলছে। এবং সাধারণ মানুষ যারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমি এই মুহূর্তে অবশ্যই কলকাতার পৌরসভার খুব নামি দামি একজন মেয়র পরিষদ, আমি নাম বলতে চাইবো না, তার সঙ্গে কথাবার্তায় তিনি আমাদের একটা বলেছিলেন একদম আড্ডার ছলে যে উই ওয়ান্ট জাস্টিস কোথায় গিয়ে আপনারা করছেন, রাস্তায় গিয়ে করে আপনি, তাহলে সুপ্রিম কোর্টের সামনে গিয়ে আপনারা করুন উই ওয়ান্ট জাস্টিস। সেটা তো সম্ভব নয়। সেটা যাই হোক, তারা রাস্তায় করেছে, এবং রাস্তায় করেছে বলে আজকের মিডিয়ার প্রচার, মিডিয়ার বন্ধুদের সহযোগিতা, বিভিন্ন নাগরিক সমাজের সহযোগিতা, সব কিছু মিলিয়ে আজকের কিন্তু
আন্দোলনটা বৃহত্তর আকার ধারণ করেছে, এবং আন্দোলনটা বৃহত্তর আকার ধারণ করেছে বলেই জুনিয়র ডাক্তারদের বিভিন্ন দাবি দেওয়া সরকার মেনেছে কালীঘাটের শেষ বৈঠকে, এবং তারপর জুনিয়র ডাক্তাররা তারাও কিন্তু, এটা জুনিয়র ডাক্তারদের অবশ্যই এটা ইতিবাচক দিক, তারাও কিন্তু সেই বন্যা দুর্গতদের পাশে গিয়ে দাঁড়িয়ে তারা মেডিকেল ক্যাম্প করেছে। সব কিছুই একটা সিস্টেম, সব কিছুই একটা সময়ের উপর ছাড়তে হয়। কিন্তু কলকাতার পুজো কিংবা দুর্গা পুজো, যার সাথে প্রতিমা শিল্পী, যার সাথে ডেকোরেশন শিল্পী, যার সাথে থিম মেকার, ডেকোরেটর, সঙ্গে আশেপাশের যাবতীয় খাবার দাবার সমস্ত কিছু একটা পুরো জড়িয়ে থাকে। তো এই যেহেতু তারা জড়িয়ে থাকে, ইভেন যে মানুষটা, ধরুন এটাও আপনাদের প্লিজ ভাবতে হবে, যে মানুষটা ঢাকি তার ছেলেকে নিয়ে ঢাক বাজাতে বাজাতে আসছে, সে হয়তো হুগলির কোনো প্রত্যন্ত জায়গা থেকে আসছে যেখানে কিন্তু বন্যা হয়েছে, সেখানে তার ঘর বেসে গেছে। সে যদি এখানে আসে তাহলে তার সামান্য কিছু টাকা পাবে, এবং তারপরে আমরা যখন সে চলে যায় তাদের হাতেও কিছু দিয়ে দেওয়া হয়। এটা যদি না হয় তাহলে বন্যা দুর্গতদের পাশে তো আমরাও থাকতে পারলাম না। অর্থাৎ একটা বড় ইভেন্ট, যে ইভেন্ট কিন্তু সামগ্রিকভাবে নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, যাই বলুন, সব মধ্যবিত্ত, একেবারে নিম্ন ক্লাসের মানুষকে, প্রত্যন্ত গ্রামের মানুষকে, প্রান্তিক মানুষকে। আমি তাই, এবং সত্যি কথা বলতে কি, পুজোর অর্থনীতি মানে হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনীতি। পশ্চিমবঙ্গের অর্থনীতি মানে ভারতীয় অর্থনীতি সচল হওয়া। পশ্চিমবঙ্গের অর্থনীতিতে যে টাকার লেনদেন হয় পুজো উপলক্ষে, সেই পুজো উপলক্ষে টাকার লেনদেন বন্ধ না হওয়াটাই বাঞ্ছনীয়। এবং যদি দুর্গাপুজোয়, যেটা আজকে নবান্ন সভাঘরে, আজকে যে ধনধান্য অডিটোরিয়ামে, মাফ করবেন, ধনধান্য অডিটোরিয়ামে যে আবেদনটা উঠলো, কলকাতা পুলিশের দায়িত্ব কিন্তু বেড়ে গেল। কলকাতা পুলিশের দায়িত্ব শতগুণে বেড়ে গেল। কলকাতা পুলিশকে আরও বেশি সহনশীল হতে হবে, আরও বেশি মানবিক হতে হবে, এবং আমরা আশা করব নতুন পুলিশ কমিশনারের নেতৃত্বে এবারের দুর্গাপুজো সফল হবে। রাহুল, আজকে পুজোর পদ্ধতিতে এইটুকুই থাক, আবার অন্য পর্ব নিয়ে চলে আসা। আমরা অন্য পর্ব নিয়ে চলে আসবো।